দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। চীনের প্রাদেশিক অ্যাসোসিয়েশনের ওভারসিজ ডিরেক্টর নিযুক্ত হলেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম। সাংহাই প্রদেশের পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ ইউথ ফরেন কান্ট্রিজ বিভাগের ওভারসিজ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই পদে নিযুক্ত হলেন। সাংহাই প্রদেশের ফরেন অ্যাফেয়ার্স অফিসের ডেপুটি ডিরেক্টর ইয়ং শিউ লি আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন। সাইদুল ইসলাম বর্তমানে চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব EAU এর পঞ্চম বর্ষপূর্তি। দুবাইয়ের শারজার একটি হোটেলে আয়োজিত হয় আলোচনা সভা। সভায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আগামীর পরিকল্পনা সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে কেক কেটে উদযাপন করা হয় বিশেষ দিনটি। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শিবলি আল সাদিক। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক মোসাদ্দেক শাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আহমেদ, মেহেদি সহ অন্যান্যরা। ইতালিতে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করার ঘোষণা দিয়েছেন ওমর ফারুক নিনি। শুক্রবার এই উপলক্ষে আয়োজিত হয়েছে এক আলোচনা সভা। সভায় নিজের রাজনৈতিক উদ্দেশ্য এবং বিগত দিনের দলীয় কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। বলেন, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ভেনিস আওয়ামী লীগকে শক্তিশালী করতে অক্লান্ত পরিশ্রম করবেন তিনি। এ সময় আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আবুল কালামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, মনির হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন, মোস্তফা সৈয়াল কালু সহ অন্যান্যরা। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল কাদির রিয়েল এস্টেট অ্যান্ড ডকুমেন্টস ক্লিয়ারেন্সের যাত্রা শুরু হলো বাহরাইনে। শুক্রবার রাজধানী মানামেতে উদ্বোধন হয় এই প্রতিষ্ঠানটির। ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ তাসির উদ্দিন। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল কাদির মজুমদার আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিষ্ঠানের সফলতায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আলাউদ্দিন নূর মোহাম্মদ শাহজালাল, আইনুল হক, মোহাম্মদ হায়াতুল্লাহ মল্লিক, মাজহারুল হক নয়ন, ফুয়াদ তাহের শান্তনু, শাহ মোহাম্মদ আব্দুল হক সহ আর অন্যান্যরা। কাতারেও যাত্রা শুরু হলো এক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ডায়নামিক ফ্যাশন ট্রেডিংয়ের। এ উপলক্ষে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। দোহায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা নাজমায় করা হয় এই আয়োজন। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শফিউল্লাহ মুন্সি। কাতারি স্পন্সর আলী আবদুল্লাহ আল আমরি, ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আলী। শফিউল্লাহ মুন্সি জানান, স্বল্প লাভে ক্রেতাদের ভালো পণ্য পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ব্যবসায় নেমেছেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনুল হক, ফেনী সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন, কোম্পানি ব্যবস্থাপক নাজমুল হুদা, জনসংযোগ কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, বিপণন কর্মকর্তা মারুফ ভূঁইয়া সহ অন্যান্যরা। ভারতের জম্মু এবং কাশ্মীরে হাউসবোটে অগ্নিকাণ্ডে 3 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এখনও জানা যায়নি নিহতদের পরিচয়। আজ রাজধানীর শ্রীনগরে হ্রদে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাশ্মীর পুলিশ জানায়, সকালে হ্রদের 9 নম্বর ঘাটের একটি বোটে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের বোটগুলোতে। অগ্নিকাণ্ডে ভূষুবিত হয় হ্রদে থাকা কমপক্ষে 5টি হাউসবোট। তারই একটিতে ছিলেন ওই 3 বাংলাদেশি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এতে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। গাজার বিভিন্ন হাসপাতালে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ঘিরে রাখা হয়েছে রান্তিসি, আল শিফা এবং আল নাসের হাসপাতাল। ফলে কার্যত জিম্মি হয়ে পড়েছেন সেখানকার স্বাস্থ্যকর্মী এবং রোগীরা। শুক্রবার সকাল থেকে গাজার সবচেয়ে বড় এবং আধুনিক হাসপাতাল আল শিফায় 5 বার হামলা চালানো হয়েছে।
এসব হামলায় বিভিন্ন ওয়ার্ডসহ হাসপাতালে কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালটিতে প্রায় 15,000 মানুষ অবস্থান করছেন। এর আগে আল কুদুস হাসপাতাল লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। পুরো হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। এছাড়া রান্তিসি হাসপাতাল লক্ষ্য করে গুলি করে ইসরায়েলি স্নাইপার। বন্ধ হয়ে গেছে আরও দুটি হাসপাতালে জ্বালানিতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এদিকে ইসরায়েলি বর্বরতায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 11,000 ছাড়িয়েছে। গাজায় প্রতি 10 মিনিটে মারা যাচ্ছে একটি শিশু। উপত্যকাটির স্বাস্থ্য খাতের ভয়াবহতা তুলে ধরে এই তথ্য জানায় WHO। জ্বালানি, ঔষধ এবং চিকিৎসা সরঞ্জামের সংকটের মধ্যেই চলছে হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েলের নারকীয় তাণ্ডব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানান, কার্যত ধ্বংসের দ্বারপ্রান্তে গাজার স্বাস্থ্যসেবা। এদিকে হাসপাতালে হামলার ঘটনা নিরাপত্তা পরিষদে ক্ষোভ জানান ফিলিস্তিনি প্রতিনিধি। গাজার একটি হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ইন্দোনেশিয়ান হাসপাতালের বাইরেই তখন চিকিৎসার জন্য অপেক্ষমান হাজারো আহত ফিলিস্তিনি। হামলায় হতাহত হন বহু মানুষ। গাজা উপত্যকায় বন্দি লাখো মানুষ। উত্তর আর দক্ষিণ অংশে টানা ইসরায়েলি হামলায় যখন যাওয়ার আর কোনো জায়গা নেই, তখন অনেকে আশ্রয় নিচ্ছেন এসব হাসপাতালে। আর হাসপাতালগুলোকে প্রধান টার্গেটে পরিণত করেছে ইসরায়েল। চলছে বর্বর হামলা। 7 অক্টোবর থেকে গাজা এবং পশ্চিম তীরের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর উপর 250 বারেরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। সবচেয়ে বেশি ক্ষতির শিকার শিশুরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রতি 10 মিনিটে একটি শিশুর মৃত্যু হচ্ছে গাজায়। উপত্যকার 36টি হাসপাতালের অর্ধেকের বেশি বন্ধ। প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর 2/3 এখন আর কাজ করছে না। সব মিলিয়ে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। Surgery without anesthesia. একে তো নেই জ্বালানি, রয়েছে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট। তার উপর হাসপাতালগুলোকে টার্গেট করছে ইসরায়েলি বাহিনী। এই নিয়ে নিরাপত্তা পরিষদে ক্ষোভ জানান জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধি। আমরা আমাদের কষ্টের কথা কাকে বলবো? নিরাপত্তা পরিষদকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। গাজায় জাতিগত নিধন চলছে, সেখানে গণহত্যা চালানো হচ্ছে, অথচ এসব নিয়ে কথা বলার কেউ নেই। On this 75th anniversary of the এদিকে হাসপাতালে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। অবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আফ্রিকান সৌদি শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে আহ্বান জানান তিনি। বলেন, ইসরায়েলি অভিযানে মূল লক্ষ্যে পরিণত হচ্ছে বেসামরিক নাগরিকরা, যা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করেছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স। 1 মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। একই সাথে তারা আন্তর্জাতিক অনেক আইনেরও লঙ্ঘন করে যাচ্ছে। তাদের সব কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে বেলজিয়াম। এমনটাই জানিয়েছেন দেশটির উন্নয়ন এবং সহযোগিতা বিষয়ক মন্ত্রী ক্যারোলিন গেনেলস। তিনি বলেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় বেলজিয়াম। এরই মধ্যে বিষয়টি বিবেচনা শুরু করেছে সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ক্যারোলিন গেনেলস বলেন, দীর্ঘমেয়াদী শান্তির জন্য 2 রাষ্ট্রভিত্তিক সমাধান প্রয়োজন। এ কারণেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে তার সরকার। এর আগে গ্রিস এবং ইতালি সরকারও একই আহ্বান জানায়। ইসরায়েলি বাহিনীর তুমুল হামলার মধ্যেও ভিটে মাটি ছাড়তে চাইছিল না গাজাবাসী। তবে উপত্যকার উত্তরাঞ্চলে হামলা এতটাই জোরালো হয়েছে যে বাধ্য হয়ে তাদের সরে যেতে হচ্ছে দক্ষিণের দিকে। ছেড়ে আসা ভিটে মাটিতে আর কোনোদিন ফিরতে পারবেন কিনা জানেন না তারা। হাজারো স্মৃতি বিজড়িত নিজ বসত ভিটা হারানোর কষ্ট নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। চোখে মুখে আতঙ্ক আর ক্লান্তি। যেখানে জন্ম বেড়ে ওঠা সেই বসত ভিটাই ছেড়ে যেতে হচ্ছে প্রাণ ভয়ে। উত্তর গাজার ভীত সন্ত্রস্ত এই মানুষগুলোর গন্তব্য এখন উপত্যকার দক্ষিণ দিক।
বেসামরিকদের সরে যাওয়ার জন্য ইসরায়েলের বেঁধে দেওয়া সময়ে উত্তর গাজার অনেক বাসিন্দাই ঘরবাড়ি ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। জ্বালানির অভাবে নেই যানবাহন, তাই পায়ে হেঁটেই পাড়ি দিতে হচ্ছে কয়েক কিলোমিটার পথ। ইসরায়েলি বাহিনীর অনুমতি না থাকায় সাথে নিতে পারেননি পানি কিংবা খাবার। কোনো গাড়ি ঘোড়া নেই, প্রায় 6 ঘন্টা ধরে হাঁটছি। প্রচন্ড ক্ষুধা আর পানির পিপাসা পেয়েছে, কিন্তু ইহুদিরা বলেছে সাথে কিছুই নেওয়া যাবে না, তাই পানি বা খাবারও নিতে পারেনি সাথে। একদিকে জীবন বাঁচানোর তাগিদ, আরেকদিকে ভিটেমাটি হারানোর কষ্ট। অসহায় মানুষগুলো বলছেন আর কখনো নিজ বাড়িতে ফিরতে পারবেন কিনা জানা নেই তাদের। পুরো উত্তর গাজা জ্বলছে, অসহায় হয়ে বাড়িঘর ছেড়ে আসতে হয়েছে। জানি না আর কখনো নিজ বাড়িতে ফেরত যেতে পারবো কিনা। ভিটেমাটি দখল করার পরিকল্পনা করেই আমাদের উৎখাত করা হচ্ছে। এটা দ্বিতীয় নাকবা ছাড়া আর কিছু নয়। গেল 2 সপ্তাহ ধরে আলোচনার পর গাজায় দৈনিক 4 ঘন্টার সামরিক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, শুক্রবার গাজার উত্তরাঞ্চলে চালানো হয় এসব হামলা। তেল আবিবের দাবি, গাজা সীমান্তের অভ্যন্তরে গোপন ঘাঁটি তৈরি করেছে হিজবুল্লাহ। সেগুলো ধ্বংস করতেই চালানো হয় এসব হামলা। অভিযানে ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানায় আইডিএফ। এর আগে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করে ধ্বংস করা হচ্ছে এসব ড্রোন। হামাসের হামলায় ইসরায়েলি হতাহতের নতুন তথ্য দিয়েছে তেল আবিব। সংশোধিত এই তথ্যে বলা হয়, হামাসের হামলায় প্রাণ গেছে 1200 ইসরায়েলির, যদিও শুরু থেকে বলা হচ্ছিল এই সংখ্যা 1400। বিবৃতিতে আইডিএফ জানায়, গেল 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে বর্বরচিত হামলা চালায় হামাস। এতে নিহত হয় বহু ইসরায়েলি। প্রাথমিকভাবে 1400 প্রাণহানির কথা বললেও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে হামলায় 1200 ইসরায়েলির মৃত্যু হয়েছে। বাকি মরদেহগুলো হামাস সদস্যদের বলে জানায় তেল আবিব। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।